how can you describe such types of data? That will be the topic of discussion in today's class. So today we'll discuss this topic, describing data. That means আপনি যখন কোনো সোর্স থেকে any type of ডেটা নিয়ে থাকেন, এটা কোয়ালিটেটিভ হতে পারে, কোয়ান্টিটেটিভ হতে পারে, সেটা আপনি কিভাবে ডিসক্রাইব করবেন যে আমার ডেটাটা দিস ফরম্যাট, এটা কিভাবে ডিসক্রাইব করা সেটা বিস্তারিত নিয়ে আমরা ডিসক্রাইব করব। ফার্স্ট অফ অল ডেটা, ডেটা কি কে বলতে পারেন? হোয়াট ইজ ডেটা? Data is unorganized data is raw fact that used as an input of information. Good. Anyone? Anything else? ডাটাটা হলো যে কোনো ইনফরমেশনের যেটা হচ্ছে যে আমরা অর্গানাইজ করা থাকে না, আনঅর্গানাইজড ইনফরমেশন গুলাই হচ্ছে যে আমাদের ডাটা স্যার। দ্যাট মিন্স যে তথ্য বা উপাত্ত থেকে আমরা কোনো ডিসিশন নিতে পারি না স্ট্রিক্ট যে আমাদের কি ডিসিশন নেওয়া লাগবে, কিন্তু ইনফরমেশন থেকে আমরা সরাসরি ডিসিশনে চলে যেতে পারি। আর ডেটা যখন ইনফরমেশনে কনভার্ট করা হয়, অ্যানালাইজ করে, তখন সেটা দিয়ে আমরা ইনফরমেশন, দ্যাট মিন্স ডিসিশন নিতে পারি। সো data cannot be used directly to take any decision. Anything or any fact that is unorganized and cannot be used directly for decision making is called data. So এটা হচ্ছে আপনাদের টোটাল ডিসক্রিপশন। আপনারা যেটা বলেন অর্গানাইজড আনঅর্গানাইজড ফ্যাক্ট, ইট ইজ ডেটা। আপনারা যদি বলেন যে আপনারা র ফ্যাক্ট কোন সোর্স থেকে পেয়ে থাকি, দিস ইজ অলসো ডেটা। when you say anything that cannot describe any situation or clear, does not give any clear picture, that is also data. আপনি যে কোনো ভাবে বলতে পারেন। দ্যাট মিন্স যে বিষয় থেকে আনঅর্গানাইজ থাকে এবং আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি না সরাসরি, সেটাকে ডেটা বলা হয়ে থাকে। যেমন মনে করেন আমাদের কোন একটা পরীক্ষায় আপনাদের কোন একজন স্টুডেন্টের একটা সাবজেক্টের রেজাল্ট হলো 3.5 ফর এক্সাম্পল। এই বিষয়টা নিয়ে তার টোটাল সিনিয়র থেকে আমরা ডিসিশন নিতে পারি না যে ফাইনাল ইয়ার শেষে তার ডিসিশন রেজাল্ট 3.5 অর সামথিং। ইট ইজ ফ্যাক্ট। টোটালটা যখন আমরা অ্যানালাইজ করবো, দেন উই ক্যান টেক ডিসিশন ইজ এ গুড অর এক্সিলেন্ট স্টুডেন্ট। কারণ কোনো একটা বিষয় কোনো কারো খারাপও হতে পারে, ভালো হতে পারে। অল দ্য ইনফরমেশন আর ডেটা, বাট আপনি সেমিস্টার শেষে সবগুলো যোগ করে যেটা পেলেন সেটা হচ্ছে আপনার ইনফরমেশন। আবার আপনি 3.5 কে কোনো একটা সাবজেক্টের ইনফরমেশন হিসেবেও কাউন্ট করতে পারেন, কিন্তু আপনি যদি একটা প্রশ্নের নাম্বার মনে করেন আপনি 10-এর ভিতর 9 পেলেন, এ দ্বারা আপনার কোনো ইনফরমেশন অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে না। ওই সাবজেক্টের ইনফরমেশন পাওয়ার জন্য টোটাল আপনাকে জিপিএটা কাউন্ট করতে হবে ওই সাবজেক্ট। বাট সেমিস্টারের ক্ষেত্রে কোনো আপনার ডিসিশন নেওয়ার জন্য আপনার টোটাল সাবজেক্টটাকে অ্যানালাইজ করতে হবে। এটা হচ্ছে আপনার সিচুয়েশন এবং আপনার এরিয়া অফ ডিসকাশনের উপর ডিপেন্ড করে নির্ধারিত হয়। যেমন আপনি একটা সাবজেক্টে যদি দেখে থাকেন তাহলে 3.5 ওই সাবজেক্টের জন্য ইনফরমেশন, বাট একটা প্রশ্নে যে আপনি পেয়েছেন সেটা হচ্ছে আপনার জন্য র ফ্যাক্ট। আবার যদি আপনি বলেন he is a excellent or outstanding student or good student, in that case GPA of any specific course will not be considered as information. In that case, that will be your data to be analyzed. So এই ডেটাকে আমরা কিভাবে ডিসক্রাইব করতে পারি, this will be the topic of discussion in today's class. So constructing frequency table, আমরা frequency table গঠন করে আমরা ডেটাকে ডিসক্রাইব করতে পারি। সো ফ্রিকোয়েন্সি টেবিল কি কি হয়ে থাকে? ফ্রিকোয়েন্সি টেবিলে আপনি মনে করেন যে আপনি কোনো ডেটা নিলেন, মনে করেন যে আপনার 10টা কোশ্চেন রয়েছে কোনো একটা সাবজেক্টের, চিন্তা করুন আপনি 7টা প্রশ্নে অ্যান্সার করেছেন, কোন একটা প্রশ্নে আপনি 8 পেয়েছেন, কোন একটা প্রশ্নে আপনি পেয়েছেন ফর এক্সাম্পল 7 পেয়েছেন, কোন একটা প্রশ্নে আপনি পেয়েছেন কোন একটা প্রশ্নে আপনি 6 পেয়েছেন, কোন একটা প্রশ্নে 10 পেয়েছেন। দিস আর অল ফ্যাক্ট। এটা যখন আপনি কোন ফ্রিকোয়েন্সি টেবিলে ডিস্ট্রিবিউট করবেন সেটাকে বলা হয় কনস্ট্রাক্টিং ফ্রিকোয়েন্সি টেবিল। সো ফ্রিকোয়েন্সি টেবিল কি? ফ্রিকোয়েন্সি টেবিলটা হচ্ছে এ গ্রুপিং অফ কোয়ালিটেটিভ ডাটা, কোয়ালিটেটিভ নট কোয়ান্ট। এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি টেবিলটা মূলত কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে করা হয়, ইনটু মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড
collectively exclusive classes showing the number of observation in each classes. প্রত্যেকটা ক্লাসে কতগুলা ডেটা রয়েছে। ফর এক্সাম্পল আপনাকে বলে ফ্রিকোয়েন্সি, এখানে আপনি যদি বলেন যে কোয়ালিটেটিভ আপনার 3.50, দ্যাটস এ আউটস্ট্যান্ডিং, এক্সেলেন্ট, ভেরি গুড রেজাল্ট, সেক্ষেত্রে 3.50 ভেরি গুড হিসেবে আমরা আখ্যায়িত করলাম, 5 জন স্টুডেন্টকে একটা ফ্রিকোয়েন্সিতে নিলাম। আবার আপনার মনে করেন যে এক্সিলেন্ট হলো 4 জন, সেই 4 জনকে একটা ফ্রিকোয়েন্সি টেবিলে ডিস্ট্রিবিউট করলাম। আবার যাদের 3.5 এর নিচে তাদের গুড বললাম, সেটাকে আমরা একটা ফ্রিকোয়েন্সি টেবিলে ডিস্ট্রিবিউট করলাম। এই যে আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ অথবা কালেক্টিভলি এক্সক্লুসিভ ক্লাসেস, যারা সম্মিলিতভাবে এক্সক্লুসিভ। ফর এক্সাম্পল আপনি মনে করেন যে আমরা 3.50 এবং 3 কে একটা ক্লাসে নিয়ে গেলাম, সেটা কালেক্টিভলি তারা সেম হিসেবে আখ্যায়িত করলাম। আবার 3.50 থেকে 4 থেকে পর্যন্ত যখন একটা ক্লাসে নেব, সেখানে 3টে ক্লাস হয়, 3.50, 3.75 and 4। এই 3টাকে যখন একত্রিত করে একটা ক্লাস করবো, সেটা হচ্ছে কালেক্টিভলি এক্সক্লুসিভ। আর মিউচুয়ালি হচ্ছে প্রত্যেকটা আলাদা, দ্যাট মিনস 3.50 আলাদা, 3.75 আলাদা। সেইভাবে যখন আলাদা করে কোনো ক্লাস গঠন করব, সেটাকে বলা হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ ডাটা। ফর এক্সাম্পল আপনারা মনে করেন যে আপনারা যদি একটা এক্সপ্লানেশন দিয়ে আমরা এখানে দেখি, সো হোয়াইট বোর্ড, আপনারা মনে করেন যে সিজিপিএ অথবা গ্রুপ অফ ডিসকাশন, আপনার সিজিপিএ ছাড়া রয়েছে আপনার পারফরমেন্স হিসেবে আমরা আখ্যায়িত করি, যেহেতু আমরা মার্ক করে থাকি ভেরি গুড, এক্সেলেন্ট, আউটস্ট্যান্ডিং, এভাবে যখন আমরা মার্ক করে থাকি, সো তখন যে বিষয়টা আসবে তখন হচ্ছে ফর এক্সাম্পল ক্রাইটেরিয়া হিসেবে আমরা আউটস্ট্যান্ডিং, এক্সেলেন্ট, ভেরি গুড দিয়ে দেব, অ্যান্ড নাম্বার অফ ক্লাসেস সেই হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। সো নাম্বার অফ ক্লাস, or আপনার বলতে নাম্বার অফ স্টুডেন্ট। যদি স্টুডেন্ট দেখেন তখন ক্লাস আপনি সকল ক্ষেত্রে ইউজ করতে পারেন, বাট ইউ ক্যান নট ইউজ স্টুডেন্ট in case of all data because we are talking about student. Class can be used in all types of data, but student is very specific. So criteria ki hote pare, or criteria can be outstanding ক্লাসে আপনার স্টুডেন্ট এবার 4 পেয়েছে আমার যতদূর মনে পড়ে একজন। এক্সেলেন্ট হতে পারে আপনার মনে করেন যে 3.75 পর্যন্ত, মনে করেন যে ফর এক্সাম্পল 4 জন, এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট। ভেরি গুড মনে করেন যে 3.5 এবং থেকে 3.5 এর অ্যাবাভ বা 3.75 এর নিচে পেয়েছে 8 জন। এটা হচ্ছে ফর এক্সাম্পল। এভাবে যখন আমরা ডিস্ট্রিবিউট করে থাকবো তখন সেটাকে বলা হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ গ্রাফিক ডিস্ট্রিবিউশন অফ ডেটা। সো ডেটা আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারি, মিউচুয়ালি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডাটা। কনস্ট্রাক্টিং ফ্রিকোয়েন্সি টেবিল, এটা আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিন, তখন পাই চার্ট, বার চার্ট চলে আসবে। আবার যদি আমরা এটাকে অন্যভাবে উপস্থাপন করি, ক্লাস ডিস্ট্রিবিউশন, একটা ক্লাসে নিয়ে যাই, তখন যে বিষয়টা হবে সেটা হচ্ছে আপনার ফর এক্সাম্পল এখানে যদি এইটাকে আমরা একটা ঘরের ভিতর নিয়ে যাই, মিউচুয়ালি এক্সক্লুসিভ in case of mutual exclusive data, দেন আপনাদের যে বিষয়টা চলে আসবে সেটা হচ্ছে আপনি যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ, এখন কালেক্টিভলি এক্সক্লুসিভ, তারা কালেক্টিভলি ভিন্ন সকল থেকে। সো what can we do in that case? In that case we can group some data and distribute them in that way. So collectively exclusive in that case, for example T, you can determine criteria, then
number of students. In that case, you will see 40.5024. This is on criteria, and number of students, for example, are all here. This means 13. Then criteria 3.002, 3.49. This is another criteria. This will include your, for example, 17 students. In the same way, you can form collectively exclusive criteria of data. So these are our explanation. That means mutually exclusive and collectively exclusive. So আপনি যখন ডেটাকে প্রেজেন্ট করবেন, এখানে এই ডেটা দিয়ে আসলে বেসিক্যালি আমাদের কোনো ওই ধরনের ডিসিশন নেওয়া সম্ভব না। আউটস্ট্যান্ডিং একজন, এক্সিলেন্ট 4 জন, ভেরি গুড 8 জন, আবার ক্রাইটেরিয়া যখন আমরা দেখবো 13 জন 3.5 থেকে 4 এর ভিতরে, এটা আমরা জাস্ট ডিস্ট্রিবিউট করলাম। ঠিক সেম ভাবে আমরা যদি আপনার কোনো একটা কোর্সের নাম্বারকেও ডিস্ট্রিবিউট করি, ফর এক্সাম্পল এখানে মনে করেন আপনাদের কোর্স MIS 2201, for example, number of marks. Number of marks. In that case, what will happen? You must question number 1. 5 জন স্টুডেন্টের নাম্বার নির্ধারণ করলেন। MIS একজন পেল মনে করেন 55, সরি, কোশ্চেন নাম্বার 1। একজন পেল 6, অথবা রোল নাম্বার যে 1 সে পেল মনে করেন যে 56, রোল নাম্বার 2 তার নাম্বার ধরুন 45, সে পেল মনে করেন যে 54, রোল নাম্বার 3 সে মনে করেন যে পেল 49, রোল নাম্বার 4 সে পেল 58. These are some numbers. এই যে নাম্বারগুলো যখন আমরা কি করব, সেটাকেও আমরা বলতে পারি মিউচুয়ালি এক্সক্লুসিভ বা কালেক্টিভলি এক্সক্লুসিভ। একটা বিষয় আপনার নাম্বার, আমরা ডেটা রিপ্রেজেন্ট করলাম, এই বিষয়টা বেসিক্যালি উই ক্যান নট রিচ এনি কাইন্ড অফ ডিসিশন। So this is the one form of one way of presenting your data that you can use to take analyze to convert them into information. So constructing, these are the constant frequency table. Then আমাদের যে ওয়ে রয়েছে ডাটা প্রেজেন্ট করার, সেটা হচ্ছে গ্রাফিক প্রেজেন্টেশন অফ ডেটা। আপনারা ফ্রিকোয়েন্সি টেবিলের মাধ্যমে করতে পারেন, আবার সেই ডেটাকে আপনারা সেম ভাবে গ্রাফিক প্রেজেন্টেশন মানে গ্রাফের মাধ্যমে আপনি উপস্থাপন করতে পারেন। সেটাকে বলা হয় গ্রাফিক প্রেজেন্টেশন অফ ডেটা। গ্রাফিক প্রেজেন্টেশন কিভাবে করা হয়? আপনি পাই চার্ট কিংবা বার চার্টের মাধ্যমে যখন কোনো ডেটাকে প্রেজেন্ট করবেন, সেটাকে বলা হয় গ্রাফিক প্রেজেন্টেশন অফ ডেটা। সো আমরা এই ঠিক সেম বিষয়টাকে আমরা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করতে পারি, তখন সেটা হবে আমাদের গ্রাফিক প্রেজেন্টেশন অফ ডাটা। সো in case of graphic presentation of data, we need to draw a graph. This is our, for example, we draw a bar chart here, and আমরা এখানে বার চার্টের নিচে আমরা লিখে দিলাম, for example, outstanding, we can write in shortest form excellent, and BC, very good. So these are 3 criteria. We can use
bar chart to describe such type of data. So right now we draw here outstanding on person. This is outstanding. Then we have number 4, excellent student. So this is excellent. Number 4, and then number busy is number 8. So these are our bar chart. In that way, you can also present your data. So you can write here, for example, 1. That means action. You can write here 4. You can write here 8. So number of students who scored very good result is 8. Excellent result achieving student number of students is 4, and outstanding result achiever are 1. In that case, we can also present data of your department, but you can also present such data in different graph way, that is called pie chart. This is pie chart. That means you will just present number in percentage form. In that case, you have to show it in percentage form. So we have 3 criteria. Number of students is in that case you have to draw another column. For example, percentage form. How can we get it? We will divide the number by whole value. That means to get first number, we have to divide 1 by 13. That means 8 and 4 is 12 plus 1, 13. So if we divide this number, this is formula. Target number divided by total population. Total population means total number of object that we are considering in our analysis. সেখানে object হচ্ছে 13, সেটা হচ্ছে population. So target number হচ্ছে আমাদের 1, outstanding, and population is 13. So we'll get স্যার আসসালামু আলাইকুম স্যার এই যে ফর্মুলাটা বুঝি নাই স্যার মানে টার্গেট নাম্বার, আমাদের টার্গেট নাম্বার কত 1, দ্যাট মিন্স আউটস্ট্যান্ডিং এর পার্সেন্টেজ কত সেটা আমরা বের করব, সেজন্য টার্গেট নাম্বার হচ্ছে 1, এন্ড টোটাল পপুলেশন হচ্ছে যতগুলো সাবজেক্ট ম্যাটার আছে যাদের নিয়ে মানে হোল ডেটা গঠিত সেটাকে আমরা পপুলেশন হিসেবে কাউন্ট করেছি, অথবা টোটাল অবজেক্ট। ফর্মুলাটা স্যার আমরা কখন ইউজ করব? এই ফর্মুলাটা আপনি ইউজ করবেন যখন আপনার পাই চার্ট দরকার হবে তখন, কারণ পাই চার্টের ক্ষেত্রে আপনার অবশ্যই পার্সেন্টেজ ফর্মে প্রেজেন্ট করতে হবে, সেক্ষেত্রে আপনার এই ফর্মুলাটা দরকার হবে। আর নিজাম, কালকে আপনি কি যেন বলতে চেয়েছিলেন? স্যার বলবো ইনবক্সে। ইনবক্সে বলবেন, আমি গাড়িতে ছিলাম এজন্য রেসপন্স করি নাই। আচ্ছা স্যার। এখন যদি আমরা বাক করি আমাদের রেজাল্টকে, অনকে বাক করলে চলে আসে 0.76। এটাকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে আসি তাহলে হচ্ছে 1/13 7.7%। স্যার বুঝিনি। 7.7 বুঝেন নাই? আচ্ছা আমরা লেখা দিচ্ছি। আপনাদের টার্গেট কত? টার্গেট হচ্ছে 1, বাক হচ্ছে আপনার আমি এখানে লিখি টার্গেট হচ্ছে 1,
ডিভাইডেড বাই আপনাদের টোটাল পপুলেশন হচ্ছে 13। এখন যখন পার্সেন্টেজ ফর্ম আপনি নিয়ে আসবেন ইনটু 100, এখন টোটাল হবে তাহলে আপনাদের 7.69%। সেটা আমরা সংক্ষেপ করে আর এখানে টোটাল স্টুডেন্ট 13 কেন ধরবো আমরা? 13 আর 17 দুটোটা যোগ করে ধরবো না? 13 আর 17 না, 13 আর 17 না, এটা তো হচ্ছে যে ওই প্রথমটা ধরছে না ওইখানে আমি একটা শুধু প্রথমটা নিয়ে আমরা পার চার্ট এবং বার চার্ট করতেছি। আপনারা যখন এই বিষয়টা এটা নিয়ে আমি দেখাচ্ছি একটু পরে, আগে আমি প্রথমটাই দেখে শুধু আমরা যখন রিলেটিভ ফ্রিকোয়েন্সি মিউচুয়ালি এক্সক্লুসিভ, যখন কোনো গ্রুপ করবো না, শুধু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রত্যেকটা আলাদা, তখন ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি। এখন যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, যদি আপনি এই চার্ট নিয়ে করেন তখনও হবে, তখন আপনাদের অবজেক্ট হবে দুইটা ভাগে ভাগ করতে হবে শুধু। তাহলে আমি প্রথমে এটা দেখাচ্ছি, তারপর এটা দেখ, কারণ আমি যখন এখানে দেখিয়েছিলাম এটা হচ্ছে পাই চার্ট, বার চার্ট। বার চার্টে আমি দেখিয়েছি আউটস্ট্যান্ডিং একজন, এক্সিলেন্ট হচ্ছে আমাদের এখানে 4 জন, ভেরি গুড হচ্ছে 8 জনের সঙ্গে। বার চার্টে আমরা এটা সহজে বুঝতে পারতেছি, প্রেজেন্ট করা হয়েছে, আমরা এই টেবিল থেকে এটা বুঝতে পারতেছি। আবার যখন এটাকে আমরা পাই চার্টে প্রেজেন্ট করি তখন আমাকে পার্সেন্টেজ ফর্মে নিয়ে আসতে হবে, কারণ পাই চার্ট পার্সেন্টেজ ছাড়া কিছুই বোঝে না। সো আমরা প্রথমটা দেখিয়ে দিলাম 7.69%, দ্যাট মিনস 7.7%। আমরা যদি সেকেন্ড ক্রাইটেরিয়া যাই, 4/13 into 100, 30 পয়েন্ট, দ্যাট মিনস আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া পপুলেশনের পার্সেন্ট, আমাদের স্যাম্পলের পার্সেন্ট হবে 3.8%, 30.8। পরের ক্রাইটেরিয়া যদি আমরা যাই তাহলে আমাদের টোটাল আসে 830 গুণ 100, so 61.5%. These are our distribution. So that means এই পার্সেন্টেজটা আমাদের এখানে লিখবে। এটাকে আমরা এখন পাই চার্টে যদি প্লেস করি তাহলে আমাদের আসে more than 50% students are very good. So very good student will consist of more than 50%. That means 60%, 60.1%. This is very good area. Then হচ্ছে আর 30.8%। আপনারা যখন এক্সেল কিংবা কোনো প্রোগ্রাম দিয়ে করবেন তখন এটা ঠিক এক্সাক্ট পার্সেন্টেজ আসবে। এটা হচ্ছে আমার 7%। সো এটাকে আমরা যদি মার্ক করে দিই, দ্যাট মিনস আমরা যদি কালার করে দিই, দিস ইজ হচ্ছে আমাদের আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট। হচ্ছে আমাদের আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট ক্রাইটেরিয়া। পাই চার্ট কিংবা বার চার্টের ক্ষেত্রে আপনারা যখন এক্সেল করে দেখুন প্রত্যেকটাকে ডিফারেন্ট ভাবে মার্ক করা থাকে। দেন আমাদের রয়েছে দিস এরিয়া। এখন আমরা এটাকে লিখে দিতে পারি এখানে 7.7%, and this is 30.8%, and this area is 61.5%. So আমরা তাহলে যেহেতু আমাদের স্পেসটা আমরা বাইরে আমরা মার্ক করে লিখে দেই
this is our excellent student. This is excellent, this is outstanding, and this is very good reason area. Now you can write here outstanding, outstanding. This is our excellent area, and this is our very good result, BC. That means in that way you can also present your data. This is called your pie chart. This is pie chart. This is called bar chart. These two types, any type of criteria present the same information. That means this is your frequency table. This is bar chart. This is pie chart. All are same. In any of the form you can present your data. এখন যদি আপনি সেকেন্ড টেবিলটাকে প্রেজেন্ট করতে চান সেক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। একটু ডিফারেন্ট বলতে আপনি এখানে ক্রাইটেরিয়া 3টা, তখন হবে 2টা, বার চার্টে 3টা, তখন হবে 2টা। কারণ বার চার্টের মাধ্যমে আমরা যদি দেখাই এখানে, this is our bar chart. We will have criteria 3.5024 and another criteria is 3.002, 3.49. এটাকে আমরা আরেকটা ক্রাইটেরিয়া হিসেবে দেখিয়েছি। সো তখন আমাদের বার চার্টে যেটা শো করতে হবে, this area represent 13 student, this is 13, and this area represent 17 students. So we can write here 1, আপনি লিখলেও কিছু না, লিখলেও কিছু না, 13, then হচ্ছে আপনার you can write here we have 17 student. That means we have only two criteria, that means 13 and 20. এখন যদি আপনি বার চার্টে শো করেন, বার চার্টে এখানে যেরকম 2টা লাইন হয়েছে, তখন 2টা আপনাদের আর 1টা কেটে দেন না, এটা আবার ক্যালকুলেশনে চলে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আপনাদের 2টা বিষয় চলে আসে, একটা হচ্ছে আপনাদের 13 and 17। এখন যদি আপনি ঠিক একইভাবে বার চার্টে এটাকে পাই চার্টে শো করতে চান, তাহলে আপনাদের হবে 2টা এরিয়া। ফর এক্সাম্পল 2টা হবে, একটা হচ্ছে 13 কে যদি আপনি পার্সেন্টেজে কনভার্ট করলে যা হয় সেটা, আর একটা হচ্ছে 17 কে পার্সেন্টেজে কনভার্ট করলে যা হয় সেটা। তাহলে আমাদের বার চার্ট এখানে আমাদের চলে আসে হচ্ছে, এখানে আমরা লিখে দিই ঠিক একইভাবে টার্গেট নাম্বার 13 ডিভাইডেড বাই 17 প্লাস 13 হচ্ছে আমাদের 30। সো 13 বাই 30, 43 point, we will have number 43.33%, and we will have then 17, 30, 56.66%, 56.67%. This is our total 100%. That means যতগুলো আমাদের টার্গেট নাম্বার থাকবে, দ্যাট মিনস এখানে আমাদের 2টা হয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের এখানে পার্সেন্টেজ আসবে। তাহলে আমাদের 43.33% কে আমরা যদি প্রেজেন্ট করতে চাই, তাহলে 43. This is less than 50%, so we can do in that way. So this is 43.33%, 43.33%, and this is our 56.67%, and this area represent
our 3.002 3.49 and this area represent 3.502 4.00 this type of student in this when we আমরা যখন এই দুই ক্রাইটেরিয়ায় ডাটা প্রেজেন্ট করব একটা হচ্ছে আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ একটা হচ্ছে কালেক্টিভলি এক্সক্লুসিভ তারা কালেক্টিভলি এক্সক্লুসিভ এই দুই ওয়েতে আমরা বার চার্ট এবং পাই চার্টের মাধ্যমে যখন চার্টে শো করব গ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনে এভাবে শো করতে হবে অথবা আমরা টেবিলের মাধ্যমে প্রেজেন্ট করতে হবে পারি এটা হচ্ছে ডেটা প্রেজেন্টেশনে আমাদের যে ইনিশিয়ালি ক্রাইটেরিয়া গুলো থাকে সেগুলো এখানে কার কোনো প্রবলেম আছে ফ্রিকোয়েন্সি টেবিল একটা হচ্ছে গ্রাফিক প্রেজেন্টেশন অফ ডেটা গ্রাফিক কিভাবে পারেন একটা হচ্ছে পাই চার্ট একটা হচ্ছে বার চার্ট এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা মূলত পাই চার্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমেও এই ডেটাকে প্রেজেন্ট করতে পারি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কি একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল গ্রাফিক্যাল প্রেজেন্টেশন another is frequency ডিস্ট্রিবিউশন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনাদের গ্রুপ করতে হবে আমরা যখন প্রথম ক্ষেত্রে গ্রুপ করেছিলাম সেভাবে একটা গ্রুপ করতে হবে আর এক্ষেত্রে ডিফারেন্টটা হচ্ছে আপনি প্রথমটা যে আমরা গ্রুপ করছি সেক্ষেত্রে একটা টেন্টেটিভ ধরে নিয়েছে বাট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনি ফার্স্ট এবং লাস্ট ক্লাসের মধ্যে পার্থক্য নির্ধারণ করবেন তার উপর ভিত্তি করে আপনি ডিটারমাইন করবেন আপনি কতগুলা গ্রুপ করতে চাচ্ছেন তার উপর বেস করে আপনি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা করে ফেলবেন সো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এ গ্রুপিং অফ কোয়ান্টিটেটিভ ডাটা আগে ছিল কোয়ালিটেটিভ ডাটা যেমন ভেরি গুড এক্সেলেন্ট দিস টাইপ অফ ডাটা দিস ইজ ভেরি মাচ কোয়ান্টিটেটিভ আপনি যদি কোয়ালিটেটিভ ডাটা নেন তাহলে আপনাকে ফ্রিকোয়েন্সি টেবিলে যেতে হবে আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোয়ান্টিটেটিভ দ্যাট মিনস 1 2 3 4 এরকম সংখ্যা হতে হবে আর কোয়ালিটেটিভের ক্ষেত্রে ভেরি গুড এক্সেলেন্ট তারপর স্ট্রংলি এগ্রি ডিসএগ্রি মানে স্যার এই যে র‍্যাঙ্ক ইয়েস নো করতে হবে আর কি হ্যাঁ ইয়েস নো মানে সংখ্যা হলে আপনাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে যেতে হবে সংখ্যা ব্যতীত যদি আপনার অন্য কিছু হয় যেমন স্ট্রিং হয় যেটাকে বলা হয় এ বি সি ডি এফ জি অথবা ক খ গ ঘ যে কোনো ধরনের অ্যালফাবেট হলে তখন আপনাকে ফ্রিকোয়েন্সি টেবিলে যেতে হবে সো ফ্রিকোয়েন্সি টেবিল হচ্ছে গ্রুপিং অফ কোয়ালিটেটিভ ডাটা ইনটু মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড কালেক্টিভলি এক্সট্রাক্টিভ ক্লাসেস শোয়িং দ্য নাম্বার অফ অবজারভেশন ইন ইচ ক্লাসেস বিষয়টা হচ্ছে আপনি কোয়ালিটেটিভ ডাটা নেবেন এবং প্রত্যেকটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে এবং এক্সহস্টেড এবং আপনি শো করবেন এক একটা ক্লাসে কতগুলো ডাটা রয়েছে ফর এক্সাম্পল আপনি MIS 2201 পরীক্ষা দিয়েছেন সেক্ষেত্রে আমরা যদি নাম্বারের বিষয়টা চিন্তা করি কেউ পেয়েছে মনে করেন যে 61 হাইয়েস্ট নাম্বার আবার লোয়েস্ট নাম্বার হচ্ছে ফর এক্সাম্পল 30 বা 15 ফর এক্সাম্পল 15 হচ্ছে লোয়েস্ট এর মাঝে আরো অনেক নাম্বার রয়েছে এই নাম্বারগুলোকে আমরা 5টা ভাগে ভাগ করতে চাই তখন কি করতে হবে হাইয়েস্ট নাম্বার এবং লোয়েস্ট নাম্বারের মধ্যে গ্যাপ দেখতে হবে এবং তার উপর ভিত্তি করে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা করব তাহলে সেটা আমরা একটা স্টেপ রয়েছে সেই স্টেপের মাধ্যমে একটু দেখি স্টেপগুলো আমি লিখি এখানে তাহলে আপনাদের জন্য ইজি হবে তাহলে কনস্ট্রাকশন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইন দ্যাট কেস ওটাকে মুছে দিই আমরা ফ্রিকোয়েন্সি frequency distribution steps in frequency distribution steps in frequency distribution frequency distribution first step হচ্ছে decide on the number of classes কতগুলো ক্লাস নেবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে সো তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে ফার্স্ট ওয়ান ইজ
এগুলো কিন্তু আপনার যদি পরীক্ষা আসে এভাবে লিখতে হবে, ডিসাইড অন দ্য নাম্বার অফ ক্লাস বা অন দ্য নাম্বার অফ, এখানে ক্লাস বলতে আপনাকে যত নাম্বার রয়েছে, ফর এক্সাম্পল আপনার সর্বোচ্চ পেয়েছে 61, সর্বনিম্ন পেয়েছে 15, আপনি চাচ্ছেন 5টা ভাগে ভাগ করতে, সেটাই হচ্ছে আপনার ডিসিশন অন দ্য নাম্বার অফ ক্লাসেস। সো আপনাকে সেক্ষেত্রে যেটা, ফর এক্সাম্পল এটা আপনি কমন নিতে পারেন, বেশিও নিতে পারেন। আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম যে আপনার সর্বোচ্চ হচ্ছে 61 এবং সর্বনিম্ন হচ্ছে আপনার 15, তাহলে ডিসাইড অন দ্য নাম্বার অফ ক্লাসেস, তাহলে আমাদের নাম্বার অফ ক্লাসেস উই হ্যাভ টেকেন ডিসিশন, উই মেক এ ডিসিশন টু take 5 classes regarding marks MIS 2201 এই বিষয়ে আমাদের 5টা ক্লাস নেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন আমাদের কাছে কোন বিষয়টা আছে, হাইয়েস্ট নাম্বার এবং লোয়েস্ট নাম্বার রয়েছে। যখন আমাদের কাছে হাইয়েস্ট এবং লোয়েস্ট নাম্বার থাকবে তখন আমরা কি করতে পারবো, ক্লাস ইন্টারভাল বের করতে পারবো। সো we have to take decision regarding class interval. Decision or determine the class interval. Class interval টা কিভাবে বের করবেন, এক্ষেত্রে একটা ফর্মুলা আছে। To determine the class interval you have to suppose you have to find out, first of all you have to find out the difference between a largest number and lowest number, and you have to divide the those finding by the number of classes. So formula largest number minus lowest number divided by largest number minus lowest number divided by আমাদের ক্লাস ছিল 5, এখানে 5 বসিয়ে দাও, তাহলে আমাদের লার্জেস্ট নাম্বার, আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখি লার্জেস্ট নাম্বার ছিল we had largest number here 61 minus our lowest number was 15 by 15. So value will be our class interval. 61 minus 15, 9.2. That means we will always take at least 9.2. We can also take 10 to get a more accurate value. স্যার জি বলেন। স্যার আমরা এই যে নাম্বার অফ ক্লাসেস এটা কিভাবে বাইর করব, এটা কি সরাসরি কি দেয়া না, থাকবে? নাম্বার অফ ক্লাস আপনি ডিটারমাইন করবেন, এটা আপনার বের করার কিছু নেই। আপনাকে যখনই বলা হয় স্টেপস ইন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আপনাকে যদি বলা হয় থাকে যে 5টা ক্লাসে ডিস্ট্রিবিউট করে আপনি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করেন হিস্টোগ্রাম বা পলিগন, সেক্ষেত্রে আপনার তো 5টাই দিন। আপনার যদি কোনো কিছু ডিটারমাইন করা না থাকে, শুধু লার্জেস্ট নাম্বার এবং লোয়েস্ট নাম্বার দেওয়া থাকে, আপনি তখন নিজেই ডিসাইড করে দিন আপনি কতটা ক্লাস নিতে চাচ্ছেন। এখানে তো আমরা ডিসাইড করি, উই মেক এ ডিসিশন টু টেক 5 classes regarding marks in MIS 2201. তখন আমাদের মার্কসটা আমার জানা আছে, কারণ আপনার মার্কস কত পেয়েছেন আমরা জানি। 5টা ক্লাস আমরা ডিটারমাইন করেছি জাস্ট, কিন্তু এটা যদি আপনি 4টাও নিতে পারতেন, 6টাও নিতে পারতেন, 10টাও নিতে পারেন। এখন আমাদের যে বিষয়ে ডিসিশন নিতে হবে 9.2, এটা হচ্ছে আপনাদের ক্লাস ইন্টারভাল। তাহলে যখন আপনার সংখ্যা কোনো দশমিক চলে আসবে, সেক্ষেত্রে আপনি একটা রাউন্ড ফিগার নেবেন। ইভেন আপনার যদি 8ও চলে আসে, সেটাকে আপনি 10 করে নিতে পারেন, সেটা আপনি ডিসিশন নিতে হবে। সো
we will take class interval as 10 for data presentation purpose. দেখা যাবে 9.2 যদি আপনি ডিফারেন্সিয়েট করতে চান তখন অনেক বেশি প্রবলেম হবে, আপনি 9.2 9.2 গ্যাপ পাওয়া যাচ্ছে। আমরা 10 এর যখন ডিফারেন্স পাবো তখন সেটাকে আমরা একটা গ্রুপে নিয়ে আসব। তাহলে আমাদের ডিসিশন হলো আমাদের 5টা ক্লাসে হবে এবং আমাদের ক্লাস ইন্টারভ্যালের যে গ্যাপ সেটা আমাদের কত হবে সেটা আমরা ফাইন্ড আউট করলাম। নাম্বার 3, set the interval class limit. এখন ইন্টারভাল ক্লাস লিমিট আপনাকে সেট করার জন্য ফার্স্ট টু লাস্ট আপনাকে দেখতে হবে যে 10 ডিফারেন্ট কত রয়েছে। সেট দ্য ক্লাস ইন্টারভাল লিমিট। Set class interval limits. So আপনার lowest number হচ্ছে, in this stage you will set your class interval. So our lowest number, our lowest number in MIS 2201 is 10 and highest largest is 61. We have class interval is 10, so our class interval limit কত হবে সেক্ষেত্রে আমাকে lowest 10 থেকে কাউন্ট করতে হবে। So our limit will be, we can draw a table here. Limit স্যার will আমাদের be, লোয়েস্ট আমরা 15 ধরছি না? না আমাদের লোয়েস্ট মার্ক 15 ধরেছি, এখানে তো সরি ঠিক করে দিচ্ছি। So the 15 is our lowest number. So limit will be 15 to 15 এর সাথে 10 যোগ করলে কত হয়? 25. 25 will be in on class. এবং 25 থেকে 25 to স্যার 15 থেকে তো 24 হবে। 15 এর সাথে স্যার আপনার 61 থেকে 15 বাদ দেওয়ার 15 বাদ হওয়ার কথা না? স্যার 15 61 থেকে 24, তারপর 25 থেকে হ্যাঁ এরপর আবার ঠিক আছে, বুঝি না কে যেন বলছিলেন 15 থেকে 61 নাকি? 61 থেকে বলছিলাম, 61 থেকে 15 হওয়ার কথা না? 61 থেকে 15 এটা আমরা আসতেছি, আমরা হচ্ছি আমাদের সেট ক্লাস ইন্টারভাল লিমিটটা কত হবে। আপনি যখন 10 যখন আপনার ইন্টারভাল প্রেজেন্টেশনের পারপাসে আপনি কত ইন্টারভাল নাম্বারে একটা ক্লাসে ডিভাইড করবেন, ইউ শুড টেক ডিসিশন রিগার্ডিং দ্যাট। এখন 61 পর্যন্ত আমরা যাব, সেক্ষেত্রে কত গ্যাপ হয় সেটা আমরা দেখব। তাহলে 24 হচ্ছে আমাদের অন ক্লাস, দেন 25 টু 34 পর্যন্ত আমরা নেব একটা ক্লাসে, দেন 35 টু 44 on class, then 44 to 45 to 54 on class, and then 55 to
আমাদের লাস্ট নাম্বার হচ্ছে 61, 61 is another class. এটা হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভাল সেট করেছি। This is the number third stage in presenting data, graphical distribution, frequency distribution. So এই পর্যায়ে আসার পর আমাদের নেক্সট স্টেজ হচ্ছে you have to form a tally for each of the number. ট্যালি ফর্ম করার জন্য ঠিক এই স্টেজের পরবর্তী স্টেজ আপনাকে কাউন্ট করতে হবে নাম্বার কতটা কোথায় রয়েছে। ট্যালির পরে আপনি সরাসরি ওটাকে প্রেজেন্ট করবেন। So number next stage is এখানে লিখে দিচ্ছি tally marks of the student মার্কগুলোকে আমরা ট্যালি করব। For that reason we need this table. In that case you will draw the table same. That means 15 to 24, then 25 to 34, then 34 to 44, then 45 to 54, and then 55 to 61. কারণ আমাদের 61 এর পরে কোনো সংখ্যা নেই, আমাদের লাস্ট নাম্বার হচ্ছে 61। সো এখন আমরা যদি ট্যালি করি তাহলে এখানে আমরা ট্যালিকে প্রেজেন্ট করব। ফর এক্সাম্পল আমাদের এখানে একটা নাম্বার নেই, আমরা নাম্বারকে ধরে নেব। ফর এক্সাম্পল আপনার 15 থেকে 24 এর ভিতরে নাম্বার পেয়েছে 4 জন স্টুডেন্ট, তাহলে আমরা সেটাকে ট্যালি আকারে প্রেজেন্ট করব 1 2 3। এটা হচ্ছে আমাদের 4, 4 জন পেয়েছে এই নাম্বার। 25 থেকে 34 এর ভিতরে নাম্বার পেয়েছে ফর এক্সাম্পল 7 জন স্টুডেন্ট, 1 2 3 4। আর 5 নম্বরকে আমরা এভাবে দেখাবো 5। দেন পরবর্তীতে আমরা আবার সেটাকে ট্যালি আকারে দেখাবো 1 2। দ্যাট মিন্স 5 আর 2 7 জন পেয়েছে এই নাম্বার। দেন 34 থেকে 44 এর রেঞ্জে নাম্বার পেয়েছে ফর এক্সাম্পল ধরুন যে 19 জন স্টুডেন্ট, সেক্ষেত্রে আমরা এভাবে ট্যালি করবো 1 2 3 4। একটু আগিয়ে নিচ্ছি কারণ আমাদের 19 জন বলে কাউন্ট করা পসিবল হবে না। Then again 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এখন এই যে চারটা, এটাকে আমরা ক্রস দিয়ে আরেকটা বসাবো। এই হচ্ছে আমাদের 5 জন, এখানে আবার 5 জন, এখানে 5 জন। তাহলে আমাদের স্টুডেন্ট সংখ্যা হলো 34 to 44 এর ভিতরে রেঞ্জে, এই রেঞ্জে নাম্বার পেয়েছে আমাদের 19 জন। 19 আর আমাদের আগে ছিল 30 জন স্টুডেন্ট অলরেডি আমাদের কাউন্ট করা হয়ে গেছে। দেন 45 to 54 এই রেঞ্জে নাম্বার পেয়েছে আমাদের পরবর্তীতে 6 জন ফর এক্সাম্পল 1 2 3 4 কম থাকবে এখানে, সরি। দেন আমরা এটাকে ট্যালি আকারে প্রকাশ করার জন্য আপনারা নিচের ক্লাসগুলোতে এটা পড়ে আসেন 6 জন। দেন আপনার থাকে বাকি 2 জন, বাকি 2 জন পেয়েছে 55 to 61 এই রেঞ্জে। দ্যাট মিন্স একজন, যেহেতু 61 হাইয়েস্ট লার্জেস্ট নাম্বার, 61 একজন পেয়েছে আর এর ভিতরে কোনো একজন পেয়েছে। এই হচ্ছে আমাদের টোটাল স্টুডেন্টের ডিস্ট্রিবিউশন। এইভাবে ট্যালি আকারে প্রেজেন্ট করার পর আমরা সেটাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে প্রেজেন্ট করতে পারি। সো এটাকে তখন আমরা যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে প্রেজেন্ট করব তাহলে এরপর আরেকটা তখন গড় চলে আসবে, সেটা হচ্ছে
স্যার ট্যালিতে এই যে সংখ্যাটা নিছেন এটা কিভাবে নিছেন এক্স্যাক্টলি বুঝি না। কোনটা? এই যে 4টা, এটা আমি এই যে ধরে 4টা, তারপরে নিছেন 6টা, মানে 7টা, তারপরে 19 এগুলো। এটা আপনাদের মনে করেন যে আমি এখানে ধরে নিয়েছিলাম 51 হচ্ছে লোয়েস্ট নাম্বার, 61 হচ্ছে লার্জেস্ট নাম্বার। সেই লার্জেস্ট নাম্বার এবং লোয়েস্ট নাম্বার 38 জন স্টুডেন্ট পেয়েছে। আমি এটা ধরে নিয়েছি যে 25 থেকে 24 এই ভিতরে আপনারা কাউন্ট করে সংখ্যা পেয়েছেন, 4 জন স্টুডেন্ট পেয়েছেন। আপনারা যখন প্র্যাকটিক্যাল করবেন তখন তো এই যে নাম্বার দেওয়াই থাকে। ফর এক্সাম্পল আপনার এখানে নাম্বার দেওয়া আছে। স্যার এগুলো কি ধরে নিছেন ট্যালির যে সংখ্যাগুলো? হ্যাঁ, ট্যালিটা ধরে নিয়েছি। তাহলে আমি এখানে দেখে দিচ্ছি 15, লোয়েস্ট তাহলে নাম্বার বুঝছি। 15। তাও মনে করেন যে একজন পেয়েছে 19, একজন 21, একজন পেয়েছে 23, পরের জন পেয়েছে 25, 27, 31, 31, 32, 33, 33। এটা পেয়েছে পরবর্তী 33 পেয়েছে। পরে পেয়েছে আপনার মনে করেন যে 35, 37, 37, 38, 39, 39, 39.5, 40, এরকম ডট 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 পেয়েছে। এগুলো হিসাব করে আমরা প্রথমে দেখলাম এই রেঞ্জে আছে 4 জন, পরবর্তীতে আছে 7 জন, পরবর্তীতে আছে। তখন এটাকে আমরা আবার টেবিল আকারে প্রেজেন্ট করব। সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। এটা আমরা একটা গড় টেনে দিলাম, নাম্বার অফ ফ্রিকোয়েন্সির নাম হবে নাম্বার অফ স্টুডেন্ট। এই রেঞ্জের মধ্যে রেঞ্জেস ট্যালি ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সিতে আমাদের এখানে সংখ্যা যখন স্থাপন করব 4, তারপর আসবে হচ্ছে four, 7, দেন হচ্ছে আমাদের 19, দেন আমাদের আসে 6/2। এই হচ্ছে তাহলে এভাবে আমরা একটা ফ্রিকোয়েন্সি। তাহলে তো ট্যালি যেটা ফ্রিকোয়েন্সিটাও সেম হয় মনে হয় নাকি? হ্যাঁ, ট্যালি হচ্ছে আমাদের কাউন্ট করার জন্য আমরা দেখিয়েছি। কাউন্ট করে যেটা হবে সেটা আমরা এখানে লিখে দেব। ট্যালিটা হচ্ছে আমাদের কাউন্ট করার পারপাস। যেমন মনে করেন এখানে তো 15 প্রথমে রয়েছে, রোল নাম্বার 1 মনে করেন 15 পেয়েছে, 2 পেয়েছে মনে করেন যে 40। তখন আপনাকে তো এই সেম সিকোয়েন্সে থাকবে না, তখন আপনাকে খুঁজে করে বের করতে হবে। সেজন্য আপনাকে ট্যালি দেওয়া হয়। এই ট্যালিতে যে কয়টা সংখ্যা থাকবে সেটা ফ্রিকোয়েন্সিতে আপনারা 4 লিখবেন, 7 থাকলে 7, 19 থাকলে 19। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই 4টা স্টেপ কমপ্লিট করে আপনাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা সম্পন্ন করতে হবে। এভাবে আপনারা ডেটাকে প্রেজেন্ট করতে পারেন। দেন আমাদের টপিক অফ ডিসকাশন, গ্রাফিক প্রেজেন্টেশন অফ ডিস্ট্রিবিউশন। আপনার গ্রাফ আকারেও এটাকে প্রেজেন্ট করতে পারেন। সেটা হচ্ছে হ্যাঁ বলেন। জাস্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পর্যন্তই আসবে, এরপরে তো স্যার এভারেজ নাম্বার দেন মধ্যক প্রচুরক এরকম কিছু নির্ণয় করতে বলবে স্যার? এটা হচ্ছে পরের আমাদের টপিক অফ ডিসকাশন। এখানে আমরা জাস্ট গ্রাফিক ডিস্ট্রিবিউশন করতেছি। গ্রাফিক ডিস্ট্রিবিউশনের পর মধ্যক প্রচুরক এগুলো যদি বলে সেটা আমরা পরে যখন আমরা সেই বিষয়ে ডিসকাস করব তখন বলবো। এই চ্যাপ্টারটা হচ্ছে আপনি শুধু ডেটা কিভাবে প্রেজেন্ট করেন, আপনি অ্যানালাইজ করেন। মধ্যক প্রচুরক
মিন যেটাকে বলা হয়, গড়, এগুলো তো আমাদের অ্যানালাইসিস আমরা এখন ডিসকাশন শুরু করি না। আমরা যখন শুরু করব তখন এখান থেকে শুরু, দ্যাট মিনস আমরা তখন ডেটা প্রেজেন্ট করা থাকবে, সেখান থেকে আমরা ওটা নির্ণয় করব। আর যখন আপনি প্র্যাকটিক্যাল লাইফে দেখবেন তখন আপনার সবকিছু থেকে ডেটা প্রথম প্রেজেন্ট করতে হয়, তারপর আপনি অ্যানালাইজ করবেন। এখন কিভাবে প্রেজেন্ট করা যায় সেটা নিয়ে আমরা শুধু জাস্ট ডিসকাস করতেছি। আমরা প্রথমে দেখলাম আমাদের যেটা রয়েছে হিস্টোগ্রাম, পাই চার্ট, বার চার্ট, দেন ফ্রিকোয়েন্সি টেবিল। এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা কিভাবে দেখতে পাই? তাহলে ফ্রিকোয়েন্সি টেবিল হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ ডাটা, আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হয় আপনাদের কোয়ান্টিটেটিভ ডাটার ক্ষেত্রে, দ্যাট মিনস যেখানে সংখ্যা থাকে। এখন গ্রাফিক প্রেজেন্টেশন অফ এ ডিস্ট্রিবিউশন, আপনি ডিস্ট্রিবিউশনে যখন থাকবে তখন আপনি সেটাকে গ্রাফিক্যালি কিভাবে প্রেজেন্ট করবেন, সেটার জন্য আপনার একটা ওয়ে রয়েছে, সেটাকে আমরা গ্রাফিক প্রেজেন্টেশন। যেমন সেক্ষেত্রে আপনার যেটা এখানে যেটা করলেন সেটাকেই আমরা হিস্টোগ্রামে প্রেজেন্ট করতে পারি, এটাকেই বলা হয় গ্রাফিক প্রেজেন্টেশন। তাহলে হিস্টোগ্রাম কি? আপনাদের স্লাইডটা একটু ফিরে যাই। স্লাইডে আছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি মানে 15 থেকে 24 এর ভিতরে কতজন পেয়েছে, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। 4 জন পেয়েছে। 25 থেকে 34 এর ভিতরে কত পেয়েছে, এটা একটা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এভাবে করা হয়। যখন এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটাকে আমরা অন্য বিভিন্ন ভাবে উপস্থাপন করতে হয়, সেটাকে বলা হয়, একটা বলা হয় হিস্টোগ্রাম, আরেকটাকে বলা হয় পলিগন, আরেকটা বলা হয় কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন। এটা আমি খুব সংক্ষেপে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, কারণ বইয়ের ভাষায় যেভাবে বলা আছে ওটা অনেক কঠিন। হিস্টোগ্রাম হচ্ছে আপনি যখন কোনো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে আপনি গ্রাফ আকারে, দ্যাট মিনস বার আকারে প্রেজেন্ট করবেন, সেটাই হচ্ছে হিস্টোগ্রাম। আর আপনি যখন কোনো কোয়ালিটেটিভ ডাটা প্রেজেন্ট করেন, সেটাকে হচ্ছে বেসিক্যালি আপনাদের বার চার্ট হয়ে যায়। যখন ওটাকে আপনি কোনো পাই চার্টে দেখবেন, সেটা পাই চার্ট হয়ে যায়। যখন আপনি কোনো ফ্রিকোয়েন্সি থাকে ডেটা, সেটাকে যখন আপনি গ্রাফিক্যালি টেবিল আকারে প্রেজেন্ট করেন, সরি বার আকারে প্রেজেন্ট করেন, সেটা বলা হয় হিস্টোগ্রাম। যেমন এখানে আপনি দেখবেন হিস্টোগ্রামে আপনার যে রেঞ্জ রয়েছে সেই রেঞ্জের ভিতরে আপনাকে উপস্থাপন করা হয়। সো আপনাদের বুকিস ডেফিনেশন যেটা রয়েছে, গ্রাফ ইন হুইচ the classes, that means আপনি ক্লাস কখন পাবেন, যখন আপনার গ্রুপ থাকবে একটা, that means 15 থেকে 24 ক্লাস are marked on the histogram axis and class frequencies on the vertical axis. That means ক্লাস আপনার যে রয়েছে, যে ক্লাসগুলো রয়েছে, ফর এক্সাম্পল আপনি মনে করেন যে ক্লাস মার্ক করা আছে 24 থেকে আপনার 15 থেকে আপনার 24 পর্যন্ত, সেটা একটা আপনার ডিস্ট্রিবিউট করলেন। আবার আপনি সেটা আপনার কত ডিস্ট্রিবিউশন, এইগুলোকে যখন উপস্থাপন করা হয়, সেটাকে আপনার যখন বার আকারে উপস্থাপন, সেটা বলা হয় হিস্টোগ্রাম। So this is histogram, so we can present here in the আমাদের যেটা রয়েছে সেখান থেকে আমরা প্রেজেন্ট করতে পারি। এখানে আমাদের সবকিছু দেওয়া রয়েছে হিস্টোগ্রামের ইনফরমেশন। তাহলে আমরা বাকিটা একটু রিমুভ করে দিই। এটা আমরা রিমুভ করে দিই, শুধু এই ট্যালিটা হলে আমাদের হিস্টোগ্রাম করা পসিবল। সো ইন কেস অফ হিস্টোগ্রাম, this is our area. We can write a number 15 to 24। যখন আমরা হিস্টোগ্রামে লিখবো তখন আমরা মার্ক করে নেব 15 to 24 না, 15 to 25 ও লিখতে পারি, তখন নইলে একটা গ্যাপ রয়ে যায়। সো আমরা আমাদের গ্রাফের পারপাসে একটু সংক্ষেপে লিখি 25, then 35, then 45, then 55, then হচ্ছে আপনাদের 61। এ হচ্ছে মোরাললেস আমাদের ক্রাইটেরিয়া ক্লাসেস। এই ক্লাসকে আমরা তখন ইন্টারভ্যাল, হরিজন্টাল এক্সিস আপনাদের ক্লাসটাকে রিপ্রেজেন্ট করতেছে, ভার্টিক্যাল এক্সিস উইল ডেফিনেটলি রিপ্রেজেন্ট ইওর ফ্রিকোয়েন্সিস।
So vertical class frequencies will represent in vertical axis. So right now we can write here 4, number of student 4. This is on area of frequency, so we can draw here table. This is table, this is histogram. Histogram আপনার পুরো এরিয়াটা রিপ্রেজেন্ট করে থাকে। Then we have 7 frequencies is 7. We can draw another frequencies chart here. This is 7. Then আমাদের রয়েছে 19. 19টাকে আমরা প্রেজেন্ট করতে পারি এখানে 19. So we have 19. Then আমাদের রয়েছে 6. Then আমাদের রয়েছে 6. এখন 6 যখন রয়েছে তখন কিন্তু আবার এখান থেকে শুরু হবে, আমার 6 তো নিচে। That means এই যে 4 এর সামান্য একটু উপরে উঠবে আর কি স্যার, 7 এর নিচে থাকবে না। এক্স্যাক্টলি, কিন্তু এইটা কিন্তু আবার উপরে উঠবে যখন আমরা এই বিষয়টা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যাব। কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন তখন এটা আবার উপরে চলে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের 6। দেন রয়েছে আমাদের 2 হচ্ছে আমাদের এখানে চলে আসবে फ्रेंड्स। is 2, তাহলে আমরা প্রেজেন্ট করতে পারলাম এখানে আমাদের 19 এরিয়া রয়েছে, এখানে 7 রয়েছে, এখানে 4, এখানে আমাদের 6 রয়েছে this area. So we can remove this number here. 6 is here. That means the number of students got 45 to 54, and then we have 2 here. The number of students achieve this score are less than any of the criteria. This is called histogram. That means আপনাকে যদি কোনো ডেটা থেকে হিস্টোগ্রাম করতে বলে তখন আপনাকে এই ফার্স্ট স্টেজটা কমপ্লিট করে সেটাকে প্রেজেন্ট করতে হবে এখানে। সেটাই হচ্ছে হিস্টোগ্রাম। হচ্ছে আপনি কোন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে কোনো একটা চার্টের আকারে স্থাপন করেন এবং প্রত্যেকটা স্পেসিফিক ডেটাকে আলাদা করে দেখান, সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম। কারণ প্রত্যেকটা ডেটা 55 to 61 কে আমরা স্পেসিফিক দেখিয়েছি, আমরা কিউমুলেটিভ দেখাইনি, স্পেসিফিক করে দেখেছি, সেটা হচ্ছে হিস্টোগ্রাম। দেন আমাদের যে বিষয়টা রয়েছে পলিগন। পলিগন কি? ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন আর হিস্টোগ্রামে তেমন পার্থক্য নয়। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে আপনারা যেটা ডেটাকে দেখিয়েছেন সেটা আমরা কিভাবে দেখিয়েছি, প্রথমে আমরা একটা টেবিল করেছি, পরে একটা বারের মতো করে দেখিয়েছি, প্রত্যেকটা বারের মতো। কিন্তু ফ্রিকোয়েন্সি পলিগনে আমরা যে বিষয়টা, এই যে বারগুলো এটা থাকবে না, এই বারগুলোর অস্তিত্ব নেই। তখন আমরা ডেটাগুলোকে লিখে দিব, এখানে ছিল 6, এখানে ছিল 2, সবগুলো আমরা লিখে দিলাম। এখন সবকিছু শুরু কোথা থেকে শুরু হয়? 0 থেকে। আমরা এখানে প্রথমে রয়েছে 15 থেকে, তাহলে আমাদের শুরু, সেটা আমরা একটা লাইন আকারে দেখাচ্ছি। 15 এখান থেকে শুরু হয়ে আমাদের এই যে 4 এর কাছে গেল, 4 এর পরে আমাদের কোথায় গেল? এই যে 7, তারপর কোথায় আসলো? আমাদের 19, 19 এর পরে এই যে 1954 এর পর্যন্ত। দেন আমাদের কোথায় গেল? 6 এ চলে যাবে, এই যে আমাদের 6 এরিয়া চলে আসবে তখন। দেন আবার কোথায় গেল? আবার এটা নেমে এই যে 2 এরিয়া চলে আসবে। এটাই হচ্ছে আপনাদের ফ্রিকোয়েন্সি পলিগন। দেখুন লাইন আকারে যখন দেখাবেন সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। প্রত্যেকটা আপনি প্রথম থেকে বাড়তে বাড়তে এই পর্যায়ে আসলো, পরে আবার ডাউন স্লোপে গেল যখন এদের সংখ্যা কম। ইট ডাজ নট মিন দ্যাট তারা কম নাম্বার পেয়েছে, এটা
বোঝানো হয়েছে যে এদের ক্লাসের সংখ্যা, দ্যাট মিনস নাম্বার অফ স্টুডেন্টস আর লোয়ার দ্যান এনি টাইপ অফ নাম্বার, সেটা এখানে দেখানো হয়েছে। এখন যদি আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে আপনাদের কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগ্রাম, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন। কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, আমরা একটা টেবিল ড্র করে নিই ঠিক সেম ভাবে। এটা হচ্ছে আমাদের টেবিল, নাম্বারগুলো আমরা বসিয়ে দিতে পারি 15, 25, 35, 45, 55, and then 61. এগুলো হচ্ছে আমাদের নাম্বার। এই নাম্বারগুলোকে আমরা কিউমুলেটিভ, দ্যাট মিনস প্রথম দিকে আমাদের 15 ছিল, this is 15, then 25 হয়েছে, then 7 হয়েছে, 4 plus 7 11 হয়ে যাবে, 11, then 11 plus 19, this is will reach to 30, then 30 plus 4 will reach to our 34, then 36, this area, that means our total student coverage, that means নাম্বার যাই পাক না কেন, তাহলে এখানে নাম্বার অফ স্টুডেন্ট এখানে রিজনে কম, তারপর হচ্ছে এই রিজনে, তারপর হচ্ছে এই রিজনে সবচেয়ে বেশি যে এরিয়া সেটা এখানে ফোকাস করা হয়েছে। দ্যাট মিনস এখানে আপনারা দেখবেন এই যে গ্রাফটা আপনারা ড্র করবেন, সেটা আমি আবার একটু ড্র করে দেখাচ্ছি, তাহলে আপনার ইজি হবে দেখতে। to 25 একইভাবে লিখে যাই, 35, then হচ্ছে 45, 55, then we have 61, 61. 61 number of students are lower than any type of student. তাহলে 61 রিজনে আমার স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 2, so we can draw here number of students are 2. Number of students are 2, so that will be our position here. আমরা এটা প্রথমে ইরেজ করি, নাহলে প্রবলেম হচ্ছে। দেন হচ্ছে আমার নাম্বার অফ স্টুডেন্ট 6, so this is 6, that means this is equal on 2, এখানে তার চেয়ে অনেক বেশি, we have 6, we'll have 6. Then number of students is 19, so 19 is largest number of area student, this is 19. The number of students is 7, so this is 7. This is 19. This is 7. And now we will have number of 4. This is 7. 2, 6, 19, and 7. And now we can draw a line from here, from 15 to this area, then 35, then 45, 4, 7, 19. 1, 2, 3, 4, 5, 6. We have 6 classes. We should have 5 classes. So this is our 4 student. Then we have 7 student again. Then this is 19 to be added. Then again add 6 student. Then we'll add again another 2 student.
So number of student in its criteria here is 4. Here this will be 7. This area will occupy 19 students. This area will occupy 6 students. This area will occupy 2 students. So, and if we input our number, this is 15 to 35, then 45, then we'll have 55, 15, sorry, 25, 35, 45, then we will have 55, and last of all we will have 61. This is basically frequency cumulative distribution. That means we draw in cumulative form. That means যখন 4 এর পর 7 হয়েছে তাও অ্যাড করা হয়েছে, পরে 19 অ্যাড করা হয়েছে, পরে 6 অ্যাড হয়েছে, লাস্টলি ফাইনালি 2 অ্যাড হয়েছে, and the range of number for each student are showing here. 4 student হয়েছে 15 থেকে 25 এর ভিতরে, that means 25 কম, less than 15. we show marks in cumulative students. স্টুডেন্ট সংখ্যাকে কিউমুলেটিভ ফর্মে যোগ করে আমরা এটাকে দেখিয়েছি। সো কিউমুলেটিভ ফর্মে আমরা 15 61 পর্যন্ত কতজন পেয়েছে টোটাল স্টুডেন্ট সংখ্যা, এবং তাদের অনুপাত কত, এখানে 2 অনুপাত, এখানে আছে 6, এখানে 19, এখানে 7, এখানে 4। দ্যাট মিন্স আমরা যখন কোনো মার্কসকে কিউমুলেটিভ ভাবে অ্যাড করে দেখানো হয় সেটা হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন। যখন আমরা কোনো মার্কসকে একটা ক্লাস ডিস্ট্রিবিউশন করে একটা লাইন আকারে দেখাই পর্যায়ক্রমে, সেটাকে বলা হয় পলিগ্রাম। আর যখন একটা বার আকারে দেখায় সেটাকে বলা হয় হিস্টোগ্রাম। এটা হচ্ছে আমাদের শর্ট ফর্ম অফ ডিসকাশন, এটা অনেক বেশি লেখা আছে বইয়ে। দিস আর অ্যাবাউট আওয়ার 3 টাইপ অফ ডিস্ট্রিবিউশন। স্যার হ্যাঁ বলেন আপনি। স্যার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনের এখানে তো বুঝি নাই স্যার, কিউমুলেটিভ তো আমরা যোগ করে করি না স্যার। 4 প্রথমটা তো 4 থাকবে, পরেরটা তো 4 + 7, তারপর সেটাই তো করা হয়েছে। এটা শুধুমাত্র 4 7 19 লিখছেন স্যার, যোগ করে নাম্বারটা যে লিখেন নাই। আপনি আসলে বুঝতে পারেন না, আবার বলতেছি, নো প্রবলেম। আমরা এখানে যে রেঞ্জ, দ্যাট মিন্স 25 থেকে 35 পর্যন্ত, এর মধ্যে সংখ্যা হচ্ছে 7 দেখানো হয়েছে। বাট এখানে যদি আমরা লিখি দিস ইজ 4, দ্যাট মিন্স our 4 স্টুডেন্ট আর হিয়ার 4 আর 7, এই এরিয়া রয়েছে 7 জন, 7 এবং এখানে রয়েছে কতজন, 4 জন। তাহলে এই টোটাল এরিয়াটা কত, 7 আর 4 13। দিস ইজ our 13। দ্যাট মিন্স আপনি এই রেঞ্জে গেলে আপনি যখন দেখবেন ভার্টিক্যালে তখন টোটালটা অ্যাড করে দেবেন। আমরা দেখেছি 25 থেকে 35 এই পর্যন্ত 7 জন, আবার 35 থেকে 45 এই রেঞ্জের মধ্যে 19 জন স্টুডেন্ট নাম্বার পেয়েছে। তাহলে টোটাল 45 পর্যন্ত কত পেয়েছে আমরা সেখানে 19। আর স্যার এখানে 13 হবে না 11 হবে। 11 হবে, সরি 11 লিখে দিচ্ছি। 4 then 11 then 19 অ্যাড করলে আমাদের সংখ্যা হচ্ছে 30। দেন আমরা যদি আবার 6 যোগ করে দিই তাহলে 36। আবার যদি আমরা 2 যোগ করে দিই তাহলে আপনাদের টোটাল 38 স্টুডেন্ট। কিন্তু আপনাদের
55 এর বয়স 61 পর্যন্ত পেয়েছে শুধু 2 জনই স্টুডেন্ট, সেটাই আমরা এখানে দেখিয়েছি। আর 45 থেকে 55 এর মধ্যে রয়েছে শুধু 6 জনই, সেই এরিয়াটা এখানে দেখানো হচ্ছে। কিন্তু 19 এর সংখ্যা অনেক বেশি, সেজন্য এরিয়াও বেশি দেখানো। কিন্তু আপনারা যদি টোটাল অ্যাড করে দেন এইখানে এসে আপনাদের সংখ্যা দাঁড়াবে 38। এখন বুঝেছেন? স্যার দ্যাট মিন্স এই ফ্রিকোয়েন্সিটা ইন্ডিকেট করে জাস্ট এরিয়া দ্বারা, এই তো? হ্যাঁ, এখানে এরিয়া রিপ্রেজেন্ট করেছে কতজন স্টুডেন্ট, কিন্তু টোটাল এরিয়া অ্যাড করলে যেটা হয় সেটা ফ্রি। হ্যাঁ বলেন। স্যার এখানে এই যে আমাদের যে রেখাটা আছে এটা হচ্ছে কিউমুলেটিভটা শো করছে, মানে আস্তে আস্তে উপর দিকে গেছে, আর আমাদের যে রেঞ্জটা আছে সেটা আমরা হচ্ছে ডান পাশে, মানে ডান পাশে আমরা প্রত্যেকটা গড়ে লিখে দিয়েছি আমাদের রেঞ্জ কত, জাস্ট দ্যাট উইল বি মাচ মোর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। কারণ আপনি যদি এখানে কোনো কিছু না লেখেন আপনি বুঝতেছেন না আসলে এখানে কি রিপ্রেজেন্ট করতেছে। আর এই যে আমাদের এখানে যে এটা তো হিস্টোগ্রাম, হিস্টোগ্রামে যেটা ছিল বা পলিগ্রামে পলিগন, পলিগনে যেটা ছিল সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা করে দেখাচ্ছেন। হিস্টোগ্রাম এন্ড পলিগন মোর অর লেস সেম, জাস্ট হিস্টোগ্রামে থাকে আপনার একটা বারের মতো আর পলিগনে একটা লাইন থাকে। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে আপনার লাইন থাকে কিন্তু সেটা অ্যাড করে দেখানো হয় এবং প্রত্যেকটা স্টেজে কত সেটাও দেখানো হয়। স্যার ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ বলেন। স্যার পলিগনটা কি ওই যে পরীক্ষার মধ্যে গ্রাফের মধ্যে ইয়া করে দেখাতে হবে না? হ্যাঁ, গ্রাফ লাগবে না, আপনার কাগজই করেন, গ্রাফ কাগজ লাগবে না। আচ্ছা। গ্রাফ কাগজ অনেক ওল্ড যে চিন্তা ভাবনা, গ্রাফ কাগজের কোনো দরকার নেই। আপনার যদি আসে এভাবেই দেখাবো, কোনো সমস্যা নেই। হিস্টোগ্রাম আপনি যদি গ্রাফের কথা চিন্তা করেন প্রত্যেকটাই কিন্তু গ্রাফে দেখানো, এটাও আপনি গ্রাফে দেখাতে পারেন, এটাও দেখাতে পারেন, হিস্টোগ্রামও দেখাতে পারেন, ইভেন পাই চার্ট আপনি গ্রাফে দেখাতে পারেন। নো নিড, আমরা জাস্ট বিষয়টা বুঝছি কিনা সেটা আপনারা দেখাবো, গ্রাফ নেসেসারি না। গ্রাফ একটা ওল্ডেস্ট ভার্সন, এটা আমরা ইউজ করতে চাই না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আজকে ক্লাস এ পর্যন্ত। আপনি তো বাসায় একটু পড়াশোনা করবেন, এই চ্যাপ্টারে তেমন কিছু নাই। আমরা যখন ক্যালকুলেশনে যাব তখন একটু ডিটেল সবকিছু দেখবো। ক্যালকুলেশনে এগুলো তেমন কোনো কাজে লাগবে না, স্যার তারপর আপনার বইটা দেখুন। স্যার আমাদের সিটি কি অনলাইনে নেবেন নাকি অফলাইনে? না, সিটি অনলাইনে নিতে হবে, আমাদের অনুমতি নাই তো, শুধু পরীক্ষা। অফলাইনে চেষ্টা করব, ক্লাসটা মনে হচ্ছে অনলাইনে নিতে হবে। ক্লাসটা মনে হচ্ছে অনলাইন, ক্লাস অনলাইনে নিতে হবে মনে হচ্ছে কালকে, কারণ কালকেও দেখলাম অনেকে ইনফেক্টেড হয়েছে। So that's all from today's class. Thank you, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।